দেখো, এর আগের দিনের বা এর আগের পর্বে জ্ঞানচক্ষু গল্পটির নামকরণ বা জ্ঞানচক্ষু গল্পটির বিষয়বস্তু সম্পর্কে আমরা একটু আলোচনা করেছিলাম। আর টেক্সট পোর্শনের এই তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, বইয়ের পাতা হচ্ছে 11 নম্বর, এতটা পর্যন্ত আমরা একটু বুঝে নিয়েছিলাম। এর পরের অংশটা দেখো তাহলে। আমরা যেখানে শেষ করেছিলাম, কাহিনীর প্রাসঙ্গিকতাটা কী ছিল না, তপনের ছোট মাসি তপনের লেখা গল্পটি হাতে পেয়ে স্বভাবতই তার স্বামী লেখক হওয়ায় স্বামীর কাছে ছুটে গল্পটি নিয়ে যান এবং এতেই তপন মনে মনে এবং তপনের ছোট মাসি বাড়ি সদ্য হইচই ফেলে দেন তার স্বামীর ঘুম ভাঙিয়ে। এতে তপন মনে মনে পুলকিত হয়েছিল। এরপরের অংশ দেখো, মুখে আ আ করলেও হয়। তাহলে কি হয় না, কে কি হয় না, এখানে তপনের পুলকিত হওয়ার কথা বলা হচ্ছে। আর তপনের মুখে আ আ করার অর্থ কি না, তপন বাহ্যিকভাবে আপত্তি প্রকাশ করছে তার মাসির এই হইচই করাতে বা তার লেখক মেশোর কাছে তার গল্পটা নিয়ে যাওয়ার ব্যাপারে, কিন্তু মনে মনে সে পুলকিত হচ্ছে। কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে, রত্নের মূল্য জহুরির কাছে। তাই এই লাইনটা তুলে অনেক সময় প্রাসঙ্গিকতা লেখো বা তাৎপর্য লেখো বা কি প্রসঙ্গে এই কথা বলা হয়েছে, এই ধরনের প্রশ্ন থাকে। তা রত্নের মূল এই কথাটা আসলে লেখিকা উপস্থাপন করছেন, লেখিকা আশাপূর্ণা দেবী উপস্থাপন করছেন জ্ঞানচক্ষু গল্পের মধ্যে। এবং এই কথাটা বা এই ভাবনাটা আসলে তপনের মনের মধ্যেই জাগ্রত হওয়া ধারণা প্রসূত। কেন বা এই লাইনটির প্রাসঙ্গিকতা বললে কি বলবে না, কাহিনীর যে শুরু থেকে আমরা কি দেখতে পাচ্ছি না, তপনের মাসির বা ছোট মাসির বিয়ে হয়েছিল একজন লেখকের সঙ্গে এবং তার নাকি বই, তিনি অনেক বই লিখেছেন, তার বই নাকি ছাপাও হয় এবং তিনি নাকি একজন সত্যিকারের লেখক। তা এই তথ্য সম্পর্কে যখন তপন অবগত হয়েছিল, এরপরে যখন লেখক মেশোকে খুব কাছ থেকে দেখে লেখক সম্পর্কে বা লেখক হয়ে ওঠার সম্পর্কে তপনের মনের মধ্যে সমস্ত রকম বাধা কেটে যায় এবং নিজের একটি লেখা ছোটো মাসির হাতে তুলে দেয়, তখন ছোটো মাসি স্বভাববশতই তার স্বাভাবিকভাবেই তার স্বামী যেহেতু একজন লেখক, তাই তার স্বামীর কাছে সেই লেখাটি ছুটে নিয়ে যান, তার দিবানিদ্রা ভাঙিয়ে দেন এবং সেই লেখা নিয়ে বাড়ি শুদ্ধ একটা হইচই ফেলে দেন। ফলে তপন এতে মনে মনে পুলকিত হয়। বাহ্যিকভাবে আপত্তি জানালেও তপনের এতে প্রশ্রয় ছিল বা সায় ছিল তার ছোটো মাসির তার লেখা গল্পটির লেখক মেশো বা নতুন মেশোর কাছে নিয়ে যাওয়ার ব্যাপারে। কেন না, তপন যেহেতু তার লেখক মেশোকে একজন সত্যিকারের লেখক বলেই পরিগণিত করেছিল, তাই তার লেখার মূল্য একমাত্র তার মেশোই বুঝবে বলে তপনের মনের মধ্যে জেগেছিল। আর সে প্রসঙ্গেই লেখিকা এখানে উপস্থাপন করছেন যে রত্নের মূল্য, প্রকৃত রত্ন অর্থাৎ এখানে তপনের লেখাকেই বোঝানো হচ্ছে। আর জহুরির কাছে বলতে রত্নের মূল্য সাধারণত জহুরির কাছে হয়, আর তপনের লেখার মূল্য একমাত্র নির্ধারণ করতে পারেন এখানে জহুরি হিসেবে তার নতুন লেখক মেশো। তাহলে এখানে এই লাইনটির প্রাসঙ্গিকতা বা লেখিকা আশাপূর্ণা দেবী এই প্রসঙ্গে এই লাইনটি উপস্থাপন করেছেন। এরপরে দেখো, একটু পরেই ছোটো মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশান করে করে দিলে ছাপতে দেওয়া চলে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। এই লাইনটা আমি দাগ দিলাম। দেখো, এখানে নামের উল্লেখ নেই, প্রশ্ন থাকতে পারে কখন, কে, কেন বা কে কোন পরিস্থিতিতে আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে ওঠে। তাহলে উত্তরটা কিন্তু আমরা এর আগে রত্নের মূল্য জহুরির কাছে বলতে গিয়ে যেভাবে শুরু করেছিলাম সেইভাবেই শুরু করতে হবে। এবং কোথায় কোথায় এসে উত্তরটা আরেকটু সংযোজিত হবে না, তপনের লেখাটি দেখে তপনের নতুন লেখক মেশো, যিনি তপনের ধারণাতে একজন সত্যিকারের লেখক, তার তিনি যখন তার শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতে গিয়ে তপনের গল্পের প্রশংসায় পঞ্চমুখ হন এবং একটু কারেকশান করে দিলে তপনের গল্পটি যে ছাপার উপযুক্ত বলে ঘোষণা করেন, তখন প্রথমে তপনের বিষয়টিকে ঠাট্টা বলে মনে হয়, কিন্তু পরে মেশোর মুখে করুণার ছাপ দেখে তপন বুঝতে পারেন যে
তার লেখক মেশো তার সঙ্গে ঠাট্টা তামাশা করছেন না, তখনই তপন নিজের মধ্যে একটা গর্ববোধে আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে ওঠে। ব্যাস এই হলো উত্তর। এরপরে দেখো, তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও। মাসি বলে মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। আমি এই লাইনটাতেও দাগ দিলাম যে মেশোর উপযুক্ত কাজ কোনটি এখানে। ঠিক একইভাবে একই ঘটনার সূত্র ধরে আমাদের উত্তরটা বলতে হবে। তাই তপনের লেখাটি, মানে যেভাবে এই লাইনের বিশ্লেষণ করলাম আর এই লাইনের বিশ্লেষণ করলাম, সেই উত্তর ধরেই বলতে হবে যে তপনের লেখাটি ছাপিয়ে দেওয়া বা মাসির প্রস্তাব অনুযায়ী তপনের লেখাটি ছাপিয়ে দেওয়াই হবে তার লেখক মেশোর উপযুক্ত কাজ। এরপরে দেখো, মেশো তেমনই করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। এর পরের পাতা উল্টাও। দেখো এর পরের অংশে বলা হচ্ছে যে বিকেলের চায়ের টেবিলে ওঠে কথাটা। এই লাইনটাতেই দাগ দাও। তাহলে বিকেলের চায়ের টেবিলে কোন কথা ওঠে? এগুলো বেশিরভাগ ক্ষেত্রে যে লাইনগুলো দাগ দিচ্ছে এগুলো 3 নম্বরের প্রশ্নের জন্য, বা কোথাও অতি সংক্ষিপ্ত প্রশ্ন মানে 1 নম্বরের প্রশ্ন হিসেবেও সেখানে উত্তরের পরিসরটা কিন্তু সংক্ষিপ্তই হবে। এরপরে দেখো, আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেশো বলেন না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে, নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প লেখে, নয় তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এই সব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা খুব ভালো, ওর হবে। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। তাহলে দেখো এই লাইনটাতেও আগে থেকে আমার দাগ দেওয়া ছিল, এই লাইনটাতেও তোমরা দাগ দাও। তাহলে চায়ের টেবিলে কোন কথাটা ওঠে না, সবার মধ্যে যদি কোন প্রশ্ন থাকে এই লাইনটা ধরে তখন তোমরা বলবে যে তপনের লেখা একটি গল্প যখন লেখক মেশো তার ছোট মাসির সঙ্গে বিয়ে হওয়া নতুন লেখক মেশো সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার কথা বলেন একটু আধটু কারেকশান করার পরে, তা সেই কথাটাই ওঠে তপনের মামার বাড়িতে বিকেলে চায়ের টেবিলে। তা সবাই তপনের গল্প শুনে হাসাহাসি করতে থাকে, কিন্তু তপনের লেখক মেশো সবার হাসি ঠাট্টা তামাশা বন্ধ করে তপনের লেখায় যে হাত রয়েছে, তার যে চোখ রয়েছে, তার যে বিষয় নির্বাচনের ব্যাপারে একটা আলাদা দক্ষতা রয়েছে, সেটাই তিনি সকলের সামনে তুলে ধরেন। তিনি জানান যে তপনের বয়সের ছেলেমেয়েরা যেখানে গল্প লিখতে বসে রাজারানীর গল্প নিয়ে বা খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মারা যাওয়ার মতো বিষয়বস্তু নিয়ে গল্প লিখতে বসে, সেখানে তপন কিন্তু অন্য বিষয় অবলম্বন করেছিল। সে তার শুধুমাত্র ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি নিয়েই একটি গল্প রচনা করেছে। তা এখানে যে তপনের গল্পের বিষয়বস্তু নির্বাচনের ব্যাপারে একটা স্বাতন্ত্র দিক ফুটে উঠেছে, এই নিয়েই কিন্তু লেখক মেশো বিকেলে চায়ের টেবিলে তপনের খুব প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। তা কোন কথার প্রসঙ্গ হলো? এবারে যদি এই লাইন ধরে প্রশ্ন থাকে, এই প্রসঙ্গ বা এই আলাপচারিতা বা এই আলাপ আলোচনার পরেই বা লেখক মেশোর এই ধরনের তপনের লেখা নিয়ে বা বিষয়বস্তু নির্বাচন নিয়ে যে প্রশংসা করেন, এই কথা শোনার পরেই তপন বিহ্বল দৃষ্টিতে তাকায় বা তপনের দৃষ্টিতে বিহ্বলতা লক্ষ্য করা যায়। ধরো এখানে দেখছো তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়, তারপরে এখানে এক্ষুনি আমরা যেটা পড়লাম তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। এই সমস্ত লাইনগুলো তোমরা যদি টেক্সটটাকে খুব সুন্দর করে খুঁটিয়ে না পড়ো, প্রথম থেকে যদি না মাথায় রাখো, তাহলে কিন্তু তোমাদের যত সিলেবাস এগিয়ে যাবে তত পড়ার চাপ কিন্তু বেড়ে যাবে। তখন কিন্তু এত জিনিসকে একসঙ্গে নতুন করে তৈরি করা তোমাদের পক্ষে সম্ভব হবে না। এরপরে দেখো, তারপর ছুটি ফুরোলে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন, তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। তাহলে এই লাইনটায় দাগ দাও, তপনের কৃতার্থ হওয়ার কারণ কি? তাহলে কৃতার্থ হওয়ার পিছনে কারণ কি? একদম যদি এক কথায় আমরা বলি, কারণ হচ্ছে যেহেতু লেখক মেশো তার গল্পটা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেবেন বলেছেন। তাহলে এই ছাপিয়ে দেওয়ার একটা যদি 3 নম্বরের প্রশ্ন থাকে, তখন এর উত্তরের পরিসরটা বেড়ে যাবে। তখন উত্তরের পরিসর কি না, আমি সংক্ষেপেই বলছি যে উত্তর কিন্তু তোমরা
ঘটনার ধারাবাহিকতায় দেখবে যে উত্তর সব কাছাকাছি আসছে, শুধু যে জায়গায় বা যে প্রসঙ্গে লাইনটা আসছে সেই প্রসঙ্গ অনুযায়ী তোমাকে উত্তরটাকে শেষ করতে হবে। উত্তরের শুরু কিন্তু তোমরা একইভাবে করবে। যেহেতু তপনের বিয়ে হয়েছিল একজন তপনের ছোট মাসির বিয়ে হয়েছিল একজন সত্যিকারের লেখকের সঙ্গে, যেটা তপন অনুভব করেছিল, এবং লেখক মেশোকে খুব কাছ থেকে দেখে তপনের লেখক হয়ে ওঠার পেছনে যেহেতু কোনো বাধা নেই বলে তপনের মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল, এবং সেই ধারণা প্রসূত যখন তপনের লেখা একটি গল্প তার ছোট মাসির হাত হয়ে তার লেখক মেশোর কাছে পৌঁছয়, এবং লেখক মেশো তার মনোভাব থেকে আমরা বুঝতে পারি যে তিনি শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতে গিয়েই একটু আধটু কারেকশন করে তপনের গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছেপে দেওয়ার জন্য রাজি হয়ে যান, এবং সেখানে তার স্ত্রী অর্থাৎ তপনের ছোট মাসির অনুরোধও কাজ করেছিল। এরপর সেই তপনের লেখক মেশোর প্রতিশ্রুতি অনুযায়ী যে তিনি সন্ধ্যাতারা পত্রিকায় তার গল্পটি ছাপিয়ে দেবেন, সেই প্রতিশ্রুতির জন্যই কিন্তু তপন কৃতার্থ বোধ করেছিল, এবং সেই কৃতার্থ বোধ থেকে বা তপন যেহেতু জেনেছিল বা লেখক মেশোর কাছ থেকে সে অবগত হয়েছিল যে তার কথা যেহেতু সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক ফেলতে পারবেন না, তাই তপনের মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল যে যেভাবেই হোক তার লেখাটি গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপার আকারে বেরোবে। সেজন্যই কিন্তু তপনের মনের মধ্যে এক অপেক্ষা কাজ করছিল। তারপরে দেখো, এই কথাটাই ভাবছে তপন রাত দিন। তাহলে এবার এখানে প্রশ্ন থাকতে হবে, লাইনটা দাগ দিয়ে ফেলো যে কোন কথা তপন রাত দিন ভেবে চলেছে। না, ছেলেবেলা থেকে তো সে রাশি রাশি গল্প শুনেছে, তপন আর এখন বস্তা বস্তা পড়ছে, কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। তাহলে রাত দিন তপন কী ভেবে চলেছে? এটা 1 নম্বরের প্রশ্নের জন্য খুব উপযুক্ত একটা প্রশ্ন, যে সে রাশি রাশি গল্প শুনেছে। এইগুলো কিন্তু বইয়ের তথ্য কোথাও কোনোভাবে নড়চড় হবে না উত্তরে। রাশি রাশি গল্প শুনেছে আর এখন বস্তা বস্তা পড়ছে, আর গল্প জিনিসটা কি সেটা জানতে আর তার কোনোভাবেই কোনো বাকি নেই। এটাই তপন রাত দিন ভেবে চলেছে। তাহলে আজ আমি এতটাই পড়ালাম। আচ্ছা, এর আগে দেখো আরও একটা ছোট প্রশ্ন এখানে আমাদের বাদ রয়ে গেল, যে তপন যে সেদিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতার অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। এটা খুব ভালো। আমি এটা খুব ভালো এই লাইনটায় বা ওর হবে এই অংশটায় দাগ দিলাম, দুটো লাইন জুড়ে। তাহলে কোন বিষয়টাকে এখানে কে ভালো বলে বলেছেন? 1 নম্বরের প্রশ্ন থাকতে পারে যে তপনের যে গল্পটি ছোট মাসির হাত হয়ে লেখক মেশোর হাতে পৌঁছয় এবং লেখক মেশো যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছেপে দেবেন বলে বলেছিলেন, সেই গল্পটির বিষয়বস্তু ছিল তপনের ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি নিয়ে। এখানে এই বিষয়টিকেই বা এই বিষয় নির্বাচনটিরই প্রশংসা করতে গিয়ে লেখক মেশো এই ধরনের মন্তব্য করেছেন। এটা 1 নম্বরেরই প্রশ্নের জন্য প্রশ্ন, বা ধরো এমনি ডাইরেক্ট প্রশ্ন থাকতে পারে, তপনের যে গল্পটি লেখক মেশো ছাপিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন সন্ধ্যাতারা পত্রিকায়, সেই গল্পটির বিষয়বস্তু কী ছিল? তোমরা লিখে ফেলবে কি না তপনের ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা। না, এখানে লাইনের মধ্যে দেয়াই আছে, দেখো তপনের ভর্তি হওয়ার, অর্থাৎ এখানে স্কুলে ভর্তি হওয়ার কথাই বলছে, স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয়। তাহলে এই পুরো অংশটা, অভিজ্ঞতা অনুভূতি, এই পুরো অংশটাই কিন্তু উত্তরে আনতে হবে। তাহলে এতটুকুনি তোমরা টেক্সটটাকে পড়ে উত্তরটা যে ধরনের লাইনে দাগ দিয়ে প্রশ্নগুলো আলোচনা করলাম সেইভাবে টেক্সটটা পড়তে থাকো। আর যদি তোমাদের কোথাও কোনোভাবে বোঝার সমস্যা থাকে তোমরা কিন্তু আমাকে অতি অবশ্যই মেসেজ বক্সে মেসেজ করে জানাবে।